সবাইকে নমস্কার। আমি সুপ্রিয় মুখার্জি এবং আমার সাথে রয়েছেন শ্রী বোধিসত্ত্ব তরফদার। আর আমরা আজকে আবার চলে এসেছি অনেকদিন পর আমাদের অবকাশের ইতিহাস ষষ্ঠম পর্ব নিয়ে। এবং আমাদের এটা বলতে খুবই আনন্দ হচ্ছে যে আজকে যাকে নিয়ে আমরা কথা বলবো তিনি একজন বীর নারী, আমাদের বাংলার গর্ব। তো বোধিসত্ত্ব অনেক অনেক ধন্যবাদ আজকে আবার আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সুপ্রিয়। আর আজকে যার ব্যাপারে আমরা কথা বলতে চলেছি তিনি হচ্ছেন রানী ভবশঙ্করী ওরফে রায়বাঘিনী। আর পুরো ভারতবর্ষে আমরা জানি যে রানী লক্ষ্মীবাঈকে নিয়ে অনেকটাই সবাই জানে এবং প্রচলিত আছেন উনি, কিন্তু চর্চাও হয়। কিন্তু আমাদের বলতে আজকের ডেটে হয়তো মানে গর্বে বুক ফুলে উঠছে যে আমাদের বাংলাতেও এরকম একজন নারী ছিলেন যিনি যার বীরত্বের কথা বলতে গেলে আর শেষ হয় না। তো সেই বিষয়ে আজকে আমরা অনেক ঘটনা জানতে পারবো বোধিসত্ত্বদার কাছ থেকে। তো বোধিসত্ত্বদা, প্রথম প্রশ্ন আপনাকে, যে আজকের বাঙালি কিভাবে ওনাকে মনে রেখেছে বা সত্যি কি ওনাকে মনে রেখেছে? আন্তর্জাতিক নারী দিবস আমরা জাস্ট পালন করলাম, তো সত্যি কথা যদি বলি তো আজকের বাঙালি রানী ভবশঙ্করীকে কতদূর মনে রেখেছেন। আমি কিন্তু নিজেও কিন্তু বেশ কিছুদিন আগে অবধি ওনার নাম কিন্তু আমিও জানতাম না। আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই। আমি যখন বাংলার বীরেদের, বাংলার যোদ্ধাদের বিষয়ে যখন পড়াশোনা করছি বা তোমার সাথে যখন আলোচনা করছি, সেই রিসার্চের মাধ্যমেই কিন্তু ওনার নামটা উঠে আসে। এবং তারপর কিন্তু দেখে ওনার স্টোরি, ওনার গল্প পড়ে ওনার বিষয়ে জানতে পেরে কিন্তু আশ্চর্য হওয়া ছাড়া কোনো উপায় নেই। এবং অসম্ভব গর্বের একটা জায়গা, তুমি যেমন বললে বাঙালি হিসেবে এবং অবশ্যই ভারতীয় হিসেবেও, যে এই ধরনের নারীও আমাদের এই বাংলায় জন্মেছেন এবং একটি রাজত্বকে তিনি আগলে রাখতে পেরেছিলেন। সেই সময় মোগল এবং পাঠান রাজাদের মানে রাজত্ব ছিল এবং তাদের দৌরাত্ম্যকে ঠিক মতো তাদের শায়েস্তা করতে পেরেছিলেন এই বীরাঙ্গনা রানী। তো আজকে তার বিষয়ে কথা বলবো আমরা। নিশ্চয়ই। তো বোধিসত্ত্বদা, আমরা শুনেছি যে ওনার সাম্রাজ্যের নাম ছিল ভুরিশ্রেষ্ঠ এবং উনি মা কালী বা মা চণ্ডীর পূজা করতেন। সেই বিষয়ে যদি আমাদের কিছু বলেন। ভুরিশ্রেষ্ঠ এক্সাক্ট জিওগ্রাফিক্যাল এরিয়াটা যদি আমি বলি, সেটা আজকের হাওড়া হুগলি এই রিজনটাই ছিল। হাওড়া হুগলি ডিস্ট্রিক্ট, আজকের যে ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টকে যদি মিলিয়ে দেন তবে এই ভুরিশ্রেষ্ঠ কিংডমটি। তাছাড়াও পরবর্তীকালে আমরা যখন দেখেছি যে রাজত্ব এক্সপান্ড হচ্ছে, প্রতাপ নারায়ণ ওনার স্বামীর নাম, যিনি রাজা ছিলেন সেই সময় ভুরিশ্রেষ্ঠের। তো ওনার সময় মেদিনীপুরের বেশ কিছুটা জায়গা এবং মানে আজকের মেদিনীপুরের বেশ কিছুটা জায়গা এবং তাছাড়া বর্ধমানের বেশ কিছুটা এলাকা কিন্তু ওই ভুরিশ্রেষ্ঠ রাজত্বের অঙ্গ হিসেবে ছিল। এবার তুমি পুজোর কথা বললে, খুবই ইন্টারেস্টিং একটি স্টোরি। এই রানী কিন্তু বেসিক্যালি ক্ষত্রিয় ছিলেন না, তিনি কিন্তু মানে ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ বংশের ছিলেন এবং পরবর্তীকালে রাজার সাথে বিয়ে হওয়ার পরে তিনি ক্ষত্রিয় হলেন। তো ওনার কুলদেবী ছিলেন রাজবল্লভী, মানে তিনি মা চণ্ডীরই এক রূপ। এবং এই রাজবল্লভীর একনিষ্ঠ উপাসক ছিলেন এই রানী এবং উনি বেশ কয়েকদিন ধরে উনি মানে তপস্যায় মগ্ন তিনি ছিলেন এবং মা চণ্ডীর কাছে তিনি প্রার্থনা করেছিলেন যেন তাকে উনি যেন অভয় দান করেন এবং এমন শক্তি দান করেন যেন তিনি সবসময় যেন তিনি চিরকালের জন্য যেন তিনি অপরাজেয় হয়ে যান, মানে কেউ যেন তাকে পরাজিত করতে না পারে। তো অনেক দিনের তপস্যার পরে তিনি কিন্তু সেই শক্তি লাভ করেছিলেন এবং তিনি একটি কিন্তু তরোয়াল, যেটা বলা গল্প রয়েছে যে এই মা চণ্ডী কিন্তু তাকে একটি তরোয়াল উপহার দিয়েছে, মানে তিনি একটি তরোয়াল পেয়েছিলেন এবং যার মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সেই মানে তার প্রার্থনা সফল হয়েছিল এবং তিনি সেই শক্তি মা তাকে প্রদান করেছিলেন। এবং আমরা যদি হিস্ট্রি ঘেটে দেখি, আমরা এরপরেই আলোচনায় আসছি, তিনি কিন্তু সত্যি অপরাজেয় ছিলেন। ঠিকই, তিনি তো অপরাজেয় ছিলেনই, সঙ্গে আমরা এটাও শুনেছি যে সম্রাট আকবর ওনাকে রায়বাঘিনী বলে নাম দিয়েছিলেন, রায়বাঘিনী, এবং পুরো বাংলার জনগণ ওনাকে রায়বাঘিনী নামেই চিনত। এবং উনি একসময় কিন্তু অনেক মোগল এবং আফগানদেরকে সাহায্য করেছিলেন। সেই বিষয়ে যদি ওনার যুদ্ধের বিষয়ে, ওনার পরাক্রমের বিষয়ে যদি একটু বলেন। রায়বাঘিনী উপাধি
এই কথাটি একদম মানে খুবই বলার মতো একটি বিষয়, উল্লেখযোগ্য একটি বিষয় যে আমরা দেখেছি যে সম্রাট আকবরের সময় তিনি কিন্তু যুদ্ধ বিগ্রহ থেকেও তিনি কিন্তু সন্ধি করে অনেক জায়গা মানে অনেক জায়গা নিজের ইয়েতে মানে নিজের আয়ত্তে নেওয়ার দিকে বেশি পক্ষপাতী ছিলেন, এবং তার এর জন্যই সম্রাট আকবরের কিন্তু অ্যাকসেপ্টেবিলিটিটাও সবার মধ্যে খুব হাই ছিল। এক্ষেত্রে আমরা দেখেছি যে সম্রাট আকবর যখন দেখলেন যে সম্রাট আকবর কিন্তু বাংলায় এই আফগানদের নিয়ে কিন্তু খুবই চিন্তায় ছিলেন, আফগানদের যে বাংলায় যে তাদের প্রেজেন্স সেটা নিয়ে কিন্তু আকবর খুবই চিন্তিত ছিলেন। এবং তারপর যখন দেখলেন যে এই রানী, কারণ ততদিনে রাজা অলরেডি মারা গিয়েছিলেন, তো এই রানী যখন রাজত্ব দখল করলেন বা রাজত্ব হাতে পেলেন, তারপর রানী যেভাবে নিজেদের সোভারেন্টি বা সার্বভৌমত্ব প্রোটেক্ট করেছেন আফগান সুলতানদের এগেনস্টে, তো সেই ক্ষেত্রে আকবরও সেই ক্ষেত্রে সেই বিষয়টি স্বীকার করেছেন। এবং আকবর পরবর্তীকালে ওনার সেনাপতি মানসিংহকে তার কাছে পাঠালেন, এই ভূরিশ্রেষ্ঠ রাজ্যতে পাঠালেন, এবং মানসিংহকে দিয়ে সে চুক্তির ব্যবস্থা হলো, সন্ধির ব্যবস্থা হলো। এবং সেই সন্ধির মাধ্যমে একটি টেকনিক্যাল ফ্যাক্ট যে সন্ধির মাধ্যমে কিন্তু এই ভূরিশ্রেষ্ঠ রাজত্বের যে সার্বভৌমত্ব বা সোভারেন্টি সেটি কিন্তু আকবরও মেনেছিলেন, এবং সেই সোভারেন্টি কে রিকগনাইজ করার জন্য আকবর কিন্তু সেই মানসিংহের মাধ্যমেই এই যে রায়বাঘিনীর উপাধি, এই উপাধিটি কিন্তু এই রানীকে রানী ভবশঙ্করীকে কিন্তু দিয়েছিলেন। তো এটি একটি সিগনিফিকেন্ট বিষয়। এবং যুদ্ধের বিষয়গুলো যদি তুমি বলো, যুদ্ধের বিষয় একটু এক্সপ্লেন করা যেতে পারে সেক্ষেত্রে। নিশ্চয়ই। এবার আবার একটি অন্য ধরনের কথা দিয়ে শুরু করি। বিয়ের আগে ভবশঙ্করী দেবীর কথা যদি আমরা বলি, বিয়ের আগে তিনি বলেছিলেন যে তিনি বিয়ে করবেন তেমনই একজন পুরুষের সাথে যিনি তাকে যুদ্ধে পরাজিত করতে পারে। কিন্তু পরবর্তীকালে কি হলো যে একটি শিকারে তিনি গিয়েছিলেন, এবং সেই শিকারে যাওয়ার পর বন্য মহিষেদের সাথে কিন্তু তার একটি যুদ্ধ হয়। রানী মানে তখন তো আর তিনি রানী হননি, ভবশঙ্করী দেবীর। সেই যুদ্ধে তিনি সেই বন্য মহিষদের কিন্তু তিনি তরোয়াল দিয়ে তাদের কিন্তু মেরে ফেলেন। এবং সেই সময়টাতেই কিন্তু সেই রাজা প্রতাপ নারায়ণ কিন্তু সেই যুদ্ধটি কিন্তু নিজে উইটনেস করেন। এবং তারপরেই তিনি তার পিতাকে মানে ভবশঙ্করীর পিতা, যিনি অলরেডি একজন যোদ্ধা ছিলেন, একজন নামকরা যোদ্ধা ছিলেন, এবং তিনি দুর্গ রক্ষার তিনি কাজে তিনি নিয়োজিত ছিলেন, তাকে তিনি প্রস্তাব দিলেন যে তার কন্যাকে তিনি বিয়ে করতে চান। এবার রাজাকে তো আর সেই যুক্তি দেওয়া যায় না যে তাকে যুদ্ধে পরাজিত করতে হবে, তো সেই রাজার প্রস্তাবে অবশ্যই বিয়ে হলো। এবং ভবশঙ্করী দেবী ছোটবেলার কথা যদি বলি, ইম্পর্টেন্ট বিষয় আমি মনে করেছি সেটা বলা উচিত, যে তিনি খুব কম বয়সেই তিনি তার মাকে হারান, এবং তারপরেই তার পালন পোষণের দায়িত্ব কিন্তু সম্পূর্ণই তার বাবা নিয়েছিলেন। এবং তার বাবা তাকে যুদ্ধশাস্ত্র যেরকম তাকে পারদর্শী করে তুলেছিলেন ছোটবেলার থেকে, সেইভাবেই তার বাবা এটিও ইনশিওর করেছিলেন যে তিনি যেন সমাজবিদ্যা, কূটনীতি, তারপর রাজনীতি, এই সমস্ত বিষয়ে যেন তিনি যেন শিক্ষা পান। তো এই সমস্ত বিষয়ে কিন্তু অলরেডি শিক্ষিত ছিলেন আমাদের এই বীরাঙ্গনা। তো তারপর আমরা দেখি যে তিনি বিয়ের পরে ঠিক যোগ্য সহধর্মিণী ছিলেন রাজার, এবং রাজাকে পলিটিক্স এবং কূটনীতি সব বিষয়ে তিনি পরামর্শ দিতেন এবং সাথে থাকতেন। তারই পরামর্শে এই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্গ স্থাপিত হয়েছিল, এবং বর্ডারে সৈন্য নিয়োজিত হয়েছিল স্ট্র্যাটেজিক কারণে। আর আমরা তারপর দেখি যে পাঠান সুলতান তখন বাংলার শাসনে ছিলেন, এবং সেই সময় কালা পাহাড়, যার কথা আমরা আগেও আলোচনা করেছি, কালা পাহাড় তখন জাস্ট কনভার্সন তার হয়েছে ইসলাম ধর্মে, এবং তারপরে সে বিভিন্ন জায়গায় সে হানা দিচ্ছিল। তো রাজা কিন্তু সেই কালা পাহাড়ের একটা আক্রমণের ভয়ে বা সুলতানদের তরফে একটি আক্রমণের ভয় কিন্তু রাজার বরাবরই ছিল। রাজার মৃত্যুর পরে রানী স্বাভাবিকভাবে ভেঙে পড়েন, এবং তিনি সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তী, ইফ আই এম নট রং, চতুর্ভুজ চক্রবর্তী ওনার নাম ছিল, তাকে দায়িত্ব দিলেন। এবং তিনি তারপর কিছুদিনের জন্য তিনি
তিনি রাজকার্য থেকে বা যে কোনো ধরনের এই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি থেকে নিজেকে বিরত রাখলেন। রানীর কিন্তু একটি বিশাল বড় একটি আর্মি ছিল মহিলাদের। এটি কিন্তু বলার মতো একটি বিষয়, যারা ওনার বডিগার্ড হিসেবে ছিলেন এবং তারা হাইলি ট্রেন্ড একটি ফোর্স ছিল। এবার রানী তার সন্তান ছোট রাজকুমারকে নিয়ে তিনি কিন্তু সেই আরেকটি জায়গায় যান, রাজকার্য থেকে কিছুদিনের বিরতি নেন, নিয়ে কিন্তু সেই বডিগার্ডে আর্মি নিয়ে তিনি যান। এদিকে কিন্তু সেই যে সেনাপতি যাকে রাজত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল সাময়িক কালের জন্য, তিনি কিন্তু সেই পাঠান সুলতানের সাথে মানে একযোগে কিন্তু তারা মোগলদের পরাজিত করার একটি চেষ্টা চালায়। এদিকে আমরা রাজা রুদ্রনারায়ণ প্রতাপ নারায়ণের কথা যেমন আমি বললাম, তিনি কিন্তু মোগলদের মধ্যে এবং আফগানদের মধ্যে একটি ব্যালেন্স মেনটেন করে, নিউট্রাল পজিশন কিন্তু মেনটেন করে চলছিলেন। এদিকে এই সেনাপতি তখন রাজত্বের দায়িত্ব পেয়ে কিন্তু তিনি মানে আফগানদের মদতে মোগলদেরকে পুরোপুরি পরাজিত করার একটি বা পুরোপুরি এই এলাকা থেকে বিতাড়িত করার একটি ষড়যন্ত্র করা শুরু করলেন এবং তিনি বললেন যে তার জন্য ভূরিশ্রেষ্ঠ রাজ্যকে কিন্তু দখল করবে পাঠানরা এবং তার জন্য রানীর হত্যা করতে হবে এবং রাজপুত্রের হত্যা করতে হবে। কিন্তু রানীর মানে গুপ্তচর যারা ছিল আর কি, তারাও বেশ কশস ছিল এই ব্যাপারে এবং রানীর গুপ্তচরদের খবরের জন্যই কিন্তু রানী এই বিষয়ে অবগত হলেন এবং তিনি প্রত্যেকটি দুর্গে তিনি কিন্তু খবর ছড়িয়ে দিলেন যে তোমরা সাবধান হও, এইবার কিন্তু সমস্যা আছে। তারপর কিন্তু রানী যেখানে ছিলেন সেখানে একটি মন্দিরও ছিল, সেখানে কিন্তু অ্যাটাক হয়েছিল, কিন্তু রানীর এই সশস্ত্র বাহিনী যারা মহিলা বডিগার্ড ছিলেন তারা রানীকেও প্রোটেক্ট করতে পেরেছিলেন এবং সে সময় কিন্তু আফগানদের পরাজিত করে তাদের কিন্তু বিতাড়িতও করা গেছে। পরবর্তীকালে তারপর রানী যখন বুঝতে পেরেছেন যে এই পুরোটাই হলো কারসাজি সেনাপতি, তখন সেনাপতিকে কিন্তু কোনো প্রমাণের অভাবে তাকে কিন্তু শাস্তি দেওয়া যায়। সেনাপতিকে শুধু উনি পদের থেকে পদচ্যুত করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ঠিক তারপরে কিন্তু রানী সম্পূর্ণ কার্যভার শাসনের নিজের হাতে নিতেন। আর তারপরে আমরা দেখি যে এই সেনাপতি কিন্তু নিজের কাজে কিন্তু ঠিকই মানে নিজের কাজে মানে এই ধরনের মানে কনস্পিরেটরি যে কাজগুলো যে ছিল মানে ষড়যন্ত্রের কাজ, সেই কাজে কিন্তু নিজেকে সে ঠিক বহাল রেখেছে এবং সেই সময় সেনাপতি ছিল আপনার এই তোমার আফগানদের সেনাপতি ছিল সুলেমান খানের সাথে ষড়যন্ত্র করে আবার যেন রানীকে হত্যা করা যায় এবং তিনি যেন এই জায়গার রাজা হন, সেটার চেষ্টা কিন্তু আরেকটি আক্রমণ এইভাবে হয়। এবার রানী নিজে সেই যুদ্ধটি কমান্ড করেন এবং আবার পর্যুদস্ত করেন এবং এই সুলেমান খান নিজে ওখান থেকে পলায়ন করতে বাধ্য হয় এবং তারপরেই কিন্তু আমরা দেখি যে আকবরের যে বিষয়টা তুমি বললে, তারপরে আমরা দেখি যে আকবর এই পুরো বিষয়টার ব্যাপারে অবগত হওয়ার পরে তিনি বললেন যে এই জায়গার মানে টেকনিক্যালি কি এই জায়গার ভূরিশ্রেষ্ঠ রাজ্যের সোভারেন্টি তিনি মানলেন এবং যেভাবে তিনি পাঠানদেরকে মানে যুদ্ধে পরাজিত করেছেন, তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারে মোগলরা একটু আশ্বস্ত হয়। অ্যাকচুয়ালি আফগানদের বিতাড়িত করার জন্য মোগলরা আশ্বস্ত হয় এবং তার জন্যই সন্ধির আবেদন মানসিংহের দ্বারা তিনি পাঠান এবং এই উপাধিও তিনি রানীকে দিলেন। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনারা সবাই কিন্তু আজকে অনেক নতুন তথ্য জেনেছেন রানী ভবশঙ্করীর ব্যাপারে এবং আমরা অনেক গর্বিত যে ওনাকে আমরা বাংলায় পেয়েছিলাম। তো এই নিয়ে আজকে আমাদের প্রতিবেদন ছিল আর আমরা আমাদের প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভুলবেন না, যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং আপনাদের ফিডব্যাক জানাবেন কিরকম লাগছে। আপনাদের ফিডব্যাক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের সঙ্গে এই প্রোগ্রামটা পেশেন্টলি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।